কি প্রত্যেক কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, তাই তো? আচ্ছা চলো, আজকে আমরা শুরু করব আমাদের একটা নতুন চ্যাপ্টার, তাপ। তাপ আচ্ছা, গ্রীষ্মকালে আমাদের গরম লাগে কেন? সূর্য প্রচন্ড তাপ দেয়, তাই না? আচ্ছা, শীতকালে ঠান্ডা লাগে কেন? তাপ দেয় না? সবের অ্যান্সার আমাদের জানতে হবে ভালো করে। তার জন্য আমাদের কি করতে হবে? এই তাপ চ্যাপ্টারটাকে শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে করতে হবে, ঠিক আছে? তো প্রথমেই আমরা এই যে চ্যাপ্টারটার নাম তাপ, এই তাপ জিনিসটা কি, এই জিনিসটাকে ভালোভাবে নিজেদের আয়ত্তে আনবো। একদম সিম্পল জিনিস। তাপ কি? তাপ আর 5টা শক্তির মধ্যে তাপও এক প্রকার শক্তি, ঠিক আছে? তাহলে কি বললাম? তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তাপের ডেফিনেশন কি? ডেফিনেশনের প্রথমে যেটা থাকবে কি না, তাপ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে? তাপ এক প্রকার শক্তি। শক্তি থাকলে কাজ করতে পারবে। তাপ কাজ করতে পারে? অবশ্যই করতে পারে। তাপ কার্য করতে পারে, আমরা দেখব নেক্সট ক্লাসে, আমরা দেখব বা এই ক্লাসে হয়তো দেখতে পারি আমরা তাপের দ্বারাও কার্য করা যায়। তাহলে আমাদের তাপের ফুল ডেফিনেশন কি হবে না, তাপ হলো এক প্রকার শক্তি, ঠিক আছে? যেই শক্তি কোনো যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অপর বস্তুতে সঞ্চারিত হতে পারে। কোন রকম যান্ত্রিক পদ্ধতি ছাড়াই এক বস্তু থেকে অন্য বস্তুর মধ্যে সঞ্চারিত হতে পারবে, এবং যেটা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় বা গরম হয়, এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়, তাকে আমরা বলবো তাপ। তা তাপ হচ্ছে এক প্রকার শক্তি, এটা আমাদের মাথায় কিন্তু ফার্স্ট ঢোকাতে হবে। তাপ শক্তি আমরা বলি তো, আমরা তাপ হচ্ছে এক প্রকার শক্তি। এবং আমরা দেখব শক্তি মানে সে কাজ করতে পারবে, কারণ কি শক্তির সংজ্ঞায় কি লেখা আছে? আমরা পড়ে এসেছি শক্তির সংজ্ঞায় কি লেখা আছে না, কার্য করার সামর্থ্যকে বলা হয় শক্তি। তার মানে নিশ্চয়ই তাপ দিয়ে আমরা কার্য করতে পারবো, নিশ্চয়ই পারবো, দেখবো আমরা তাহলে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা দেখে নিলাম না তাপের সংজ্ঞা। আচ্ছা, এই তাপ কথাটা মাথায় এলেই তাপের সঙ্গে কিন্তু আরো একটা টার্ম চলে আসে, কি বলতো? তাপমাত্রা। দুটো কি সেম? তাপমাত্রা তাপ কি সেম? না, তাপ আর তাপমাত্রা কিন্তু আলাদা। কি পার্থক্য? কোথায় পার্থক্য? কি করে বুঝবো আমরা এটা তাপ না তাপমাত্রা? চলো একটা উদাহরণ আমরা নিই, একদম সিম্পল উদাহরণ, ঠিক আছে? আমি রোদে, ঠিক আছে, রোদে দুটো না একটা কাঠকে রোদে নিয়ে রাখলাম, আর একটা লোহার টুকরোকে গিয়ে আমি রোদের মধ্যে রেখে দিলাম। কি হবে? কোনটা বেশি উত্তপ্ত হবে? স্বাভাবিক জিনিস লোহাটা, তাই না? কিন্তু কেন লোহাটা বেশি উত্তপ্ত হলো? কেন কাঠটা বেশি উত্তপ্ত হলো না? সূর্য কি বলে বলে তাপ দেয় যে লোহাকে আমি বেশি তাপ দিচ্ছি, কাঠকে আমি কম তাপ দিচ্ছি? এমনটা নিশ্চয়ই হয় না। তাপ কিন্তু সূর্য সবাইকে সমান দিয়েছে। তার মানে এই তাপটাকে গ্রহণ করে নিজেদের উত্তপ্ত হওয়া, এই জিনিসটাকে আমরা বলবো তাপমাত্রা। বুঝা গেল কি বললাম? তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি, যেটা শুধুমাত্র বস্তু গ্রহণ করলে উত্তপ্ত হয়, বর্জন করলে ঠান্ডা হয়। আর তাপমাত্রা কি? তাপমাত্রা হচ্ছে তাপের সেই তাপীয় অবস্থা যেটা দ্বারা আমরা বুঝতে পারি বস্তুটা কতটা উত্তপ্ত, যেটাতে আমরা বুঝতে পারি বস্তুটা কতটা উত্তপ্ত বা কতটা ঠান্ডা। অতএব আমাদের একটা বস্তু উত্তপ্ত না ঠান্ডা, এই জিনিসটা বুঝতে পারছি মানে কি, আমরা তাপমাত্রা সম্পর্কে আইডিয়া পাচ্ছি। বুঝতে পারলে? সেই জন্য আমরা তাপমাত্রার সঙ্গে আমরা কি বলি না, তাপমাত্রা হলো কোনো বস্তু ঠিক কতটা গরম বা কতটা ঠান্ডা, কেবলমাত্র তারই পরিমাণ। অতএব তাপমাত্রা নির্ভর করছে ওই বস্তুর তাপ গ্রহণ করার ক্ষমতার উপর, ওই বস্তু কতটা তাপ নিতে পারছে তার উপর। তাপ বেশি নিলে তাপমাত্রা বেশি বাড়বে, কিন্তু তার যদি নেওয়ার ক্ষমতা কম হয় তাপমাত্রা কম বাড়বে। একটা বস্তু উত্তপ্ত না ঠান্ডা, বা কতটা উত্তপ্ত কতটা ঠান্ডা, এগুলোর পরিমাণটাই হচ্ছে তাপমাত্রা, ঠিক আছে? অতএব তাপ কিন্তু আমাদের পরিমাপ করতে পারি আমরা, কিন্তু আমরা তাপ অনুভব করতে পারি। তাপমাত্রা আমরা যেটা আমরা ক্যালকুলেট করি সেটা তাপমাত্রা। বুঝতে পারলে? অতএব আমাদের তাপ আর তাপমাত্রা এই দুটোর মধ্যে কিন্তু কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখা জরুরি। বুঝা গেল? তাহলে তাপ আর তাপমাত্রা জিনিসটা আমরা বুঝলাম। এবারে প্রশ্ন হচ্ছে তাপের একক আর তাপমাত্রার একক। আমরা পড়ে আসছি প্রথম থেকেই যে
প্রথম চ্যাপ্টারে আমাদের ছিল কি একক, মাত্রা, এই সমস্ত নিয়ে, তাই তো? অতএব আমরা জানি প্রত্যেকটা ভৌত রাশির একক আছে, একক ছাড়া কোনো ভৌত রাশি কি প্রকাশ করার যোগ্য নয়, তাই না? অতএব তাকে প্রকাশ করতে গেলে তার এককটা আবশ্যক। তেমনই তাপের একক আমরা জানি, প্রত্যেকেই জানি, আমরা হয়তো ভুলে গেছি, তাই আমরা মনে করে নিচ্ছি। তাপের সিজিএস একক কি হয় না ক্যালোরি, মনে থাকবে, সিজিএস একক ক্যালোরি। এসআই একক কি জুল, ঠিক আছে? ক্যালোরি আর জুল। তাপমাত্রার কি হবে? তাপমাত্রার সিজিএস একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড, আর এসআই কি কেলভিন, ঠিক আছে? মনে রাখতে হবে তাপের সিজিএস একক ক্যালোরি, এসআই একক জুল। তাপমাত্রা সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেড, এসআই একক কেলভিন। ক্লিয়ার? আচ্ছা, এবারে আমরা জানবো পরিমাপক যন্ত্র, অর্থাৎ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। তাপকে পরিমাপ করা হয়, মনে রাখতে হবে, ক্যালোরি মিটার যন্ত্রের সাহায্যে। কি বললাম? ক্যালোরি মিটার। আর তাপমাত্রাকে পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? প্রত্যেকে জানো, তোমরা পড়ে এসেছো, আমাদের প্রত্যেকের বাড়িতেই আছে, সেটা হচ্ছে কি না থার্মোমিটার, তাই তো? থার্মোমিটারের সাহায্যে আমরা পরিমাপ করি তাপমাত্রা, আর তাপকে পরিমাপ করি আমরা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে। বোঝা গেল তাহলে? বেশ, চলো তাহলে এবারে আমরা দেখব ক্যালোরি নীতি বলে একটা নতুন জিনিস, ঠিক আছে? যদিও খুব একটা নতুন নয়, হয়তো তোমরা এই টার্মটা ক্লাস 8-এ পড়ে এসেছো, ঠিক আছে? তাও আমরা নতুন করে জিনিসটাকে জানবো। ক্যালোরি নীতি কি জিনিসটা? দেখো, একদম সিম্পল জিনিস, যে পদ্ধতিতে বস্তুর গৃহীত বা বর্জিত তাপ পরিমাপ করা হয় তাকে বলা হয় ক্যালোরি নীতি। একটা বস্তু কি পরিমাণ তাপ দিচ্ছে, কি পরিমাণ তাপ নিচ্ছে, যেই পদ্ধতিতে আমরা পরিমাপ করব সেই পদ্ধতিটাকে আমরা বলবো কি ক্যালোরি নীতি। ক্যালোরির নাম থেকে এসেছে ক্যালোরি নীতি, ঠিক আছে? ক্যালোরি হচ্ছে একজন বিজ্ঞানী, তার নাম থেকে এখানে এসে ক্যালোরি নীতি। আচ্ছা, এবারে দেখো এই যে ক্যালোরি নীতি কখন আসছে জিনিসটা, তার ইতিহাসটা কি একটু ভালো করে দেখো। আমরা দেখব যে ক্যালোরি নীতির মূল নীতি, এরপরেই আমরা দেখব সেখানে কি বলা হয়েছে। না, বলা হয়েছে একটা উষ্ণ বস্তু এবং একটা শীতল বস্তু বা ঠান্ডা বস্তু, যদি আমরা দুটো বস্তুকে, একটা উষ্ণ বস্তু একটা শীতল বস্তুকে পরস্পরের পাশাপাশি বা সংস্পর্শে রেখে দেই, তাহলে কি হবে? তাহলে তাদের মধ্যে তাপের আদান প্রদান ঘটবে। কি হবে? তাপের আদান প্রদান। এবারে প্রশ্ন হচ্ছে কে তাপ দেবে, কে তাপ দেবে? আদান প্রদান মানে কি? একজন দেবে, একজন নেবে, তাকে আমরা বলি আদান প্রদান। তার মানে একজন তাপ দেবে, একজন তাপ নেবে। কে দেবে? স্বাভাবিক জিনিস, যার কাছে বেশি তাপ আছে সেই তাপ দেবে, আর যার কাছে কম তাপ আছে সে তাপ নেবে। এবারে উষ্ণ বস্তু মানে কি? তার মধ্যে বেশি তাপ আছে। শীতল বস্তু মানে কি? তার মধ্যে কম তাপ আছে। এই ধরো, এটা হচ্ছে আমাদের হট মানে কি উষ্ণ বস্তু, আর এটা হচ্ছে কোল্ড মানে কি? এটা হচ্ছে আমাদের শীতল বস্তু। তাহলে যদি আমরা এই দুটো বস্তুকে পরস্পরের সঙ্গে এইভাবে একটা রড দিয়ে যুক্ত করে দিই, বা কোনো একটা কিছু দিয়ে যুক্ত করে দিয়েছি, বা আমরা যদি যুক্ত নাও করি, যদি পাশাপাশিও রেখে দিই, আমরা দেখেছি জিনিসটা, তাই না? যে উষ্ণ বস্তুর কাছে রাখলে সেখান থেকে তাপটা শীতল বস্তুর দিকে চলে যাচ্ছে, তাই তো? এবং আমাদের কি হয় না, এই দিকে একটা হিট ট্রান্সফার বা তাপ প্রবাহ লক্ষ্য করা যায়, বা তাপের আদান প্রদান ঘটছে, ঠিক আছে? এটা তো আমরা প্রত্যেকেই জানি। তাহলে ক্যালোরি নীতির মূল নীতিটা কি? সে কি বললো এখানে এসে? এখান পর্যন্ত আমরা প্রত্যেকেই জানি। এবারে সে নতুন করে বলল কি না, যে পরিমাণ তাপ উষ্ণ বস্তু শীতল বস্তুকে দেবে, ঠিক সেই পরিমাণ তাপ শীতল বস্তু উষ্ণ বস্তুর কাছ থেকে নেবে। স্বাভাবিক জিনিস তো, তাই না? উষ্ণ বস্তু যেই পরিমাণ তাপ দেবে, শীতল বস্তু সেই পরিমাণ তাপই নেবে, যদি আমাদের বাইরে কেউ ওই জিনিসটাকে না নেয়, তাই তো? যদি আমাদের বাইরে থেকে ওই তাপটাকে অন্য কেউ সরবরাহ করে না নেয় বা নিয়ে না নেয়, তাহলে কে নেবে? অবশ্যই শীতল বস্তু নেবে। এটাই হচ্ছে আমাদের ক্যালোরি নীতির মূল নীতি। দেখো কি বলছে, দুটি ভিন্ন উষ্ণতার বস্তুকে পরস্পরের সংস্পর্শে রাখলে তাপীয় সাম্যে আসার জন্য তাদের মধ্যে তাপের আদান প্রদান হবে। তাপীয় সাম্য মানে কি? তাদের দুজনের তাপটাকে সমান করার লক্ষ্যে, ঠিক আছে? উষ্ণ বস্তু তাপ ছাড়বে, শীতল বস্তু তাপ নেবে। তাপীয় সাম্যে আসার জন্য তাপের কি হবে? আদান প্রদান হবে। কি হবে এবারে না, বেশি উষ্ণতা বিশিষ্ট বস্তুটি তাপ বর্জন করবে এবং কম উষ্ণতা বিশিষ্ট বস্তুটি কি করবে? সেই তাপটি গ্রহণ করবে। এখানে মনে রাখতে হবে
অন্য কোনো পদার্থ বা অন্য কোনো বস্তু যদি এই তাপটাকে অন্য কোনো বস্তু যদি সেই তাপ নিয়ে নেয়, তো কী করে নেবে পুরো তাপটা? নিশ্চয়ই পুরো তাপ নিতে পারবেন। অতএব এটাও কিন্তু মাথায় রাখতে হবে, আমি যখন করতেছি এটাকে, এটা কিন্তু আমাদের পুরো আইসোলেটেড থাকতে হবে। ঠিক আছে, পুরো আইসোলেটেড, আলাদা থাকতে হবে, যাতে করে বাইরের কোনো বস্তু এখানে ইন্টারফেয়ার না করতে পারে। ক্লিয়ার? তাই কি হচ্ছে না, কম উষ্ণতা বিশিষ্ট বস্তুটি তাপ গ্রহণ করবে। তাপের এই আদান প্রদান চলতে থাকবে। কতক্ষণ চলতে থাকবে? কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত না দুজনের তাপমাত্রা সমান হয়ে যাচ্ছে। তার মানে কি, আমার উষ্ণ বস্তু একটা ছিল, তার তাপমাত্রা ধরো 90 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে গরম। শীতল বস্তু আছে, তার তাপমাত্রা কত? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এ তাপ দেবে, এ তাপ নেবে। উষ্ণ বস্তু তাপ দিচ্ছে, শীতল বস্তু তাপ নিচ্ছে। আমরা আগের ছবি যদি চলে যাই, দেখো এখানে এ তাপ দিচ্ছে, সাপোজ ধরলাম এর তাপমাত্রা কত, এই যে যাচ্ছে 90 ডিগ্রি সেন্টিগ্রেড, এর তাপমাত্রা কত? 10 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যখন এ তাপ একে দেবে, এর নিশ্চয়ই তাপমাত্রা আস্তে আস্তে কমতে শুরু করবে। আর কি হবে, এ যখন তাপ নেবে, এর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। 90 থেকে কমলো, কমে কমে ধরো এলো কত? 60-এ এলো। এ বেড়ে বেড়ে কোথায় গেল না 40-এ গেল। ঠিক আছে, তাহলে 90 থেকে 60-এ এলো, এই বেড়ে বেড়ে 40-এ গেল। এখনো তাপমাত্রার পার্থক্য আছে। অতএব যতক্ষণ পর্যন্ত না দুজনের তাপমাত্রা সমান হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই তাপের আদান প্রদান চলতে থাকবে। যখনই দুজনের তাপমাত্রা সমান হয়ে যাবে, অর্থাৎ 90 থেকে এ হয়ে গেছে 50, এবারে এ 10 থেকে বাড়তে বাড়তে 50 হয়ে গেছে, তখন কিন্তু আর কোনো রকম তাপের প্রবাহ হবে না। আমাদের মনে রাখতে হবে, তাপের প্রবাহ ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত তাদের মধ্যে তাপমাত্রার পার্থক্য থাকবে। তাপমাত্রার পার্থক্য না থাকলে তাপের প্রবাহ আর হবে না। যেমন করে আমরা জানি যে যদি জলতলের পার্থক্য থাকে, তাহলে কি হয়? জলপ্রবাহ হয়। আমি এখানে একটা জলের পাত্র রাখলাম, এখানে একটা জলের পাত্র রাখলাম, যেটা পাইপ দিয়ে যুক্ত করে কি হবে? জলপ্রবাহ হবে। কোন দিক থেকে কোন দিকে হবে? উচ্চতল থেকে নিম্নতলের দিকে, তাই তো? এবারে কখন এই প্রবাহ বন্ধ হয়ে যাবে? যখন উচ্চতল আস্তে আস্তে নামবে এবং নিম্নতল আস্তে আস্তে উপরে উঠবে। যখন তাদের লেভেল সমান হয়ে যাবে, তখন কিন্তু আর কোনো রকম প্রবাহ হবে না। ঠিক একই রকম ভাবে তাপপ্রবাহ ঠিক ততক্ষণ পর্যন্ত হবে যতক্ষণ পর্যন্ত না তাদের তাপমাত্রা সমান হয়। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে আমাদের ক্যালোরিমিতির মূলনীতি, যেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় আমাদের কিন্তু প্রায়শই জিজ্ঞাসা করা হয়, ক্যালোরিমিতির মূলনীতিটি বিবৃত করো। ঠিক আছে, একদম সহজ, ভালো করে পড়তে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা আলটিমেট কি জিনিসটা বুঝলাম? এত বড় নীতি থেকে আমরা কি বুঝলাম আলটিমেট? না, এই হচ্ছে তার সারসংক্ষেপ এক লাইনে। কি না, উষ্ণ বস্তু দ্বারা বর্জিত তাপ সমান শীতল বস্তু দ্বারা গৃহীত তাপ। উষ্ণ বস্তু যেই পরিমাণ তাপ বর্জন করবে, শীতল বস্তু সেই পরিমাণ তাপ গ্রহণ করবে। এবারে প্রশ্ন হচ্ছে, তাপ কতটা বর্জন করবে ক্যালকুলেট করব কিভাবে? কতটা তাপ গ্রহণ করবে ক্যালকুলেট করব কি করে? তাপ ক্যালকুলেশন জানতে হবে, তাই তো? এই তাপের ক্যালকুলেশন কিভাবে তাপ ক্যালকুলেট করতে হয়, একটা বস্তু কত পরিমাণ তাপ ছাড়ছে, একটা বস্তু কত পরিমাণ তাপ নিচ্ছে, এই ক্যালকুলেশন জানতে হলে আমাদের একটা নতুন টার্মের সঙ্গে পরিচিত হতে হবে। কি? আপেক্ষিক তাপ। ঠিক আছে, কি? আপেক্ষিক তাপ। যদিও তোমরা এই টার্মটা তোমাদের কাছে নতুন নয়, কারণ তোমরা এইটা পড়ে এসেছো, সংজ্ঞাটা পড়ে এসেছো, এখানে কিন্তু তোমাদের বুঝতে হবে জিনিসটা। ঠিক আছে, দেখো ক্যালোরিমিতি কি বলছে তাহলে? না, একটা উষ্ণ বস্তু আছে এখানে, এখানে একটা শীতল বস্তু আছে, এদের মধ্যে যদি আমরা পাশাপাশি রেখে দেই, সংস্পর্শে রেখে দেই, কি হবে না এখান থেকে উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে আমাদের তাপের একটা প্রভাব হবে, তাই তো? আচ্ছা, এইবারে কি পরিমাণ তাপ যাবে, তাই তো? দেখো আপেক্ষিক তাপ কাকে বলে সেটা আমাদের ভালো করে আগে জানতে হবে, তারপরে আমরা জিনিসটাকে ভালো করে বোঝার চেষ্টা করব। কোনো পদার্থের একক ভরের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে যেই পরিমাণ তাপ লাগে তাকে আমরা বলবো ওই পদার্থের আপেক্ষিক তাপ। কি বলেছে? কোনো পদার্থের আমি তাপমাত্রা বৃদ্ধি করব কতটা? মাত্র 1 ডিগ্রি বৃদ্ধি করব। ওই 1 ডিগ্রি বৃদ্ধি করতে যত পরিমাণ তাপ লাগবে তাকে আমি বলবো আপেক্ষিক তাপ। তাহলে আমি কি করলাম? আচ্ছা, মনে রাখতে হবে একক ভর, অবশ্যই ভরটাকে আমাদের একক নিতে হবে। তাহলে আমি কি করলাম? একটা বস্তু নিলাম যার ভর হচ্ছে 1, ঠিক আছে? 1 একক, কেজি হতে পারে, গ্রাম হতে পারে। আমি একক ভরের একটা বস্তু নিয়েছি, তাকে আমি কি দিচ্ছি? তাপ দিচ্ছি, নিচ থেকে তাপ দিচ্ছি, উত্তপ্ত করতেছি।
এবং আমি কি করলাম, ওখানে থার্মোমিটার ফিট করে রাখলাম, একটা থার্মোমিটার ফিট করে রাখলাম। আমি দেখবো, যাতে আমি দেখবো যে কতটা তাপমাত্রা বৃদ্ধি পেল। যেই তার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে আমি তাপ দেওয়া বন্ধ করে দিলাম। এই যে তাপ দেওয়া যে বন্ধ করে দিলাম, তার আগে পর্যন্ত আমি কি পরিমাণ তাপ দিয়েছি, সেই তাপটাই হচ্ছে আপেক্ষিক তাপ। বুঝতে পারলাম কি বললাম? আপেক্ষিক তাপ তাহলে কি না, একক ভরের কোনো বস্তুর আমার যদি 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে হয়, যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে আমি বলবো ওই বস্তুর আপেক্ষিক তাপ। ঠিক আছে? আর আমরা জানি প্রত্যেকটা বস্তুর কিন্তু আপেক্ষিক তাপ সমান নয়। কেন? আমি জল নিলাম আর কাঠ নিলাম, আমি লোহা নিলাম, আমি কাঠ নিলাম, আমি তাপ দিচ্ছি। লোহার ক্ষেত্রে কি হবে, আমি তাপ দিলাম, খুব অল্প পরিমাণ তাপ দিয়েছি, তার তাপমাত্রা কিন্তু 1 ডিগ্রি বেড়ে গেছে, তার মানে আপেক্ষিক তাপ কম। কিন্তু কাঠের ক্ষেত্রে কি হবে, আমাকে অনেক বেশি তাপ দিতে হবে, তারপরে গিয়ে আমার তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি হলো। তার মানে কাঠের আপেক্ষিক তাপ কত না, লোহার থেকে বেশি হয়ে গেল। সুতরাং এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে যে আপেক্ষিক তাপটা হচ্ছে কি না, একক ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে তাকে বলবো আপেক্ষিক তাপ। এটা ডিপেন্ড করছে প্রত্যেকটা বস্তুর ওপর, কারুর আপেক্ষিক তাপ সমান হয় না। ক্লিয়ার? প্রত্যেকটা বস্তুর আপেক্ষিক তাপ আলাদা আলাদা হবে। বোঝা গেল? তাহলে আমরা একটা জিনিস দেখলাম কি না, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে আমার যে পরিমাণ তাপ লাগছে, সাপোজ আমার H পরিমাণ তাপ লাগছে, ঠিক আছে? আচ্ছা, এইটা একটা উদাহরণ নিয়ে নিই আমি, ধরে নাও 10 পরিমাণ তাপ লাগছে, 10 ক্যালোরি তাপ লাগছে আমার 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করতে, 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বৃদ্ধি করতে আমার 10 ক্যালোরি তাপ প্রয়োজন হয়েছে। তাহলে এবার আমাকে বলো তো, এই যে তাপটা লাগছে 10 ক্যালোরি, এটা তাহলে কি, এটা হচ্ছে আপেক্ষিক তাপ, তাই তো? এটাই হচ্ছে কি আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপকে আমরা এস দ্বারা প্রকাশ করি। সুতরাং আমি বলতে পারি 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে যে পরিমাণ তাপ লাগে সেটা সমান এস, আপেক্ষিক তাপ, তাই তো? 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়াতে আমার যে পরিমাণ তাপ লাগে তাকেই বলি আপেক্ষিক তাপ, তাকেই বলবো আমরা এস। ক্লিয়ার? এবারে তোমরা বলো তো, যদি আমি 1 ডিগ্রি না বাড়িয়ে টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তাহলে আমার কি পরিমাণ তাপ লাগবে? আমার 1 ডিগ্রি বাড়াতে যদি এস পরিমাণ তাপ লাগে, টি ডিগ্রি বাড়াতে কি পরিমাণ তাপ লাগবে? নিশ্চয়ই এস ইন্টু টি, তাই তো? 1 ডিগ্রি বাড়াতে আমার এস তাপ লাগছে, আর আমার টি ডিগ্রি বাড়াতে এস ইন্টু টি পরিমাণ তাপ লাগছে, তাই তো? বেশ ক্লিয়ার। তাহলে আমার 1 গ্রাম যদি আমি ভর নেই, বস্তুর ভরটা যদি আমি 1 গ্রাম নেই, তার 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে আমার যদি এস তাপ লাগে, তাহলে ওই 1 গ্রাম ভরের বস্তুরই টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে লাগছে আমার এস ইন্টু টি পরিমাণ তাপ। আমি কি করলাম তাহলে, তাপমাত্রা বাড়ালাম, ভরটাকে সেম রাখছি, 1 গ্রাম ছিল 1 গ্রামই আছে, তাপমাত্রাকে আমি 1 ডিগ্রি থেকে বাড়িয়ে টি ডিগ্রি করলাম, আমার তাপ লাগছে কত না, এস থেকে বের হয়ে গেছে এসটি। এবারে আমি আর তাপমাত্রায় হাত দেবো না, আমি এবারে ভরটাকে বাড়াবো। তার মানে কি ছিল আমার না, 1 গ্রাম ভরের তাপমাত্রা টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে তাপ লেগেছে এসটি। তাহলে এম গ্রাম ভরের যদি আমি কোনো বস্তু নেই, ওই বস্তুই যদি 1 গ্রাম না, যদি এম গ্রাম নেই, তাহলে আমার ওই টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কত পরিমাণ তাপ লাগবে? 1 গ্রামের ক্ষেত্রে এসটি লাগছে, এম গ্রামের ক্ষেত্রে কত লাগবে তাহলে? এম এস টি। তোমাদের বইয়ে দেখবে বড় বড় করে একটা সূত্র দেওয়া আছে, H সমান এম এস টি। তার মানে কি হলো, এখানে এইচটা কি, এইচটা হচ্ছে প্রয়োজনীয় তাপ, এমটা কি, এমটা হচ্ছে বস্তুর ভর, এসটা কি, এসটা হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ, আর টিটা কি, টিটা হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধি। ক্লিয়ার? বুঝতে পারলে? সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি তাহলে কি না, আমি 1 গ্রাম ভরের বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে আমার যে পরিমাণ তাপ লাগছে তাকে বলি আমরা আপেক্ষিক তাপ, অর্থাৎ এস। তাহলে ওই 1 গ্রাম ভরের বস্তুর যদি আমি তাপমাত্রা 1 ডিগ্রি না বাড়িয়ে টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই, তাহলে কত তাপ লাগবে আমার? এস ইন্টু টি। এবার আমি করলাম কি না, তাপমাত্রা টি ডিগ্রি বাড়িয়ে দিয়েছি, 1 গ্রাম ভর নিয়ে করেছিলাম, এবার আমি 1 গ্রাম না নিয়ে আমি ভরটাকে বাড়িয়ে করলাম কি এম গ্রাম। তাহলে এম গ্রাম ভরের জন্য আমার ওই টি ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কি পরিমাণ তাপ লাগবে না, এসটির সঙ্গে এম গুণ হয়ে গেল এম এস টি। ক্লিয়ার? তাহলে আমাদের এটাই মনে রাখতে হবে যে এইচ সমান এম এস টি, এটাই হচ্ছে আমাদের বর্জিত বা গৃহীত তাপের রাশিমালা, যার সাহায্যে আমরা বের করব যে কি পরিমাণ তাপ গ্রহণ হয়েছে বা কি পরিমাণ তাপ বর্জন হয়েছে।
ক্লিয়ার? অঙ্ক করলে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। চলো এরপরে আমরা দেখো এটাই লেখা আছে, গৃহীত বা বর্জিত তাপ সমান কি হয়ে গেল তাহলে? বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু উষ্ণতা পরিবর্তন, বা বলতে পারি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, আলটিমেট পরিবর্তন। ক্লিয়ার? এটা কিন্তু আমাদের ভালো করে মনে রাখতে হবে, উষ্ণতা পরিবর্তন, উষ্ণতা নয়। ঠিক আছে? অতএব কিউ সমান এমএসটি, বা অনেকের বই লেখা আছে এইচ সমান এমএসটি। আমরা তাপকে এইচ দ্বারাও প্রকাশ করি, আবার কিউ দ্বারাও প্রকাশ করি, ওতে কোনো সমস্যা নেই। তোমাদের যেটা পছন্দ সেটা করতে পারো। যেখানে এম কি না বস্তুর ভর, এস হচ্ছে আপেক্ষিক তাপ, টি হচ্ছে উষ্ণতার পরিবর্তন, অলরেডি লেখা আছে আমাদের। বেশ, এরপরে আমাদের এই অঙ্কটা একটু দেখে নেব। এবার এই অঙ্কটা করলে কিন্তু তোমাদের কনসেপ্টটা একদম ঝরঝরে হয়ে যাবে। কি বলেছে না, 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 গ্রাম জল আছে। এটা হচ্ছে আমার কি না জল। কত গ্রাম জল? 40 গ্রাম আমার জল আছে। তাপমাত্রা কত এর? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, আমি এবার কি করলাম না, ওই জলের সঙ্গে যদি আমি 150 গ্রাম, এখানে একটা পাত্র নিলাম, এখানে জল কত আছে? 150 গ্রাম। আগে কত ছিল? 40 গ্রাম ছিল। এখন আমি জলটা নিয়েছি কত? 150 গ্রাম। কিন্তু পার্থক্য কি? একটা তো পরিমাণ 40 গ্রাম, এটা আছে 150 গ্রাম, এখানে অনেক বেশি পরিমাণ আছে। আর একটা পার্থক্য কি? এটা হচ্ছে শীতল জল, ঠান্ডা জল মেশানো হলো। আমি জানি না তাপমাত্রা কত, আমি ধরে নিচ্ছি তাপমাত্রা কত না টি ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এর তাপমাত্রা কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, গরম জল, একদম ফুটন্ত জল। এর তাপমাত্রা কত? টি ডিগ্রি সেন্টিগ্রেড। আমি জানি না কত, কিন্তু এদের দিকে আমি যা মিশিয়ে দিলাম, মিশিয়ে একটা নতুন পাত্রে কি করলাম, দুটো জলকে ঢেলে দিলাম, তখন এর তাপমাত্রা হয়ে গেছে কত? 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমাকে জানতে চেয়েছে কি, জলের, শীতল জলের তাপমাত্রা কত ছিল, অর্থাৎ এই টি এর মানটা তোমাকে জানতে চাওয়া হয়েছে। কি করে বের করবো? আগে অঙ্কটা ভালো করে বুঝে নেই। কি আছে তাহলে? 40 গ্রাম ভরের একটা জল, যার তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এদিকে একটা পাত্রে আছে, এদিকে একটা পাত্রে কি আছে না 150 গ্রাম জল, যার তাপমাত্রা আমার জানা নেই, সেটাই আমার জানতে চেয়েছে তার তাপমাত্রা কত ছিল। তাই তো? এবার কি করলাম না, দুটো জলকে আমি মিশিয়ে দিলাম, যা মিশিয়ে দিলাম আমার তাপমাত্রা কত হয়ে গেছে? দুজনেরই তাপমাত্রা হয়ে গেছে 50 ডিগ্রি। নিশ্চয়ই মিশিয়ে দিলে এমনটা হবে না যে এর তাপমাত্রা 100 ডিগ্রি 100 ডিগ্রি থাকবে, এর টি ডিগ্রি যেটা ধরছিলাম সেটাই থাকবে, নিশ্চয়ই হবে না। কারণ কি, ক্যালোরিমিতি বলেই দিয়েছে যে উষ্ণ বস্তু তাপ বর্জন করবে, শীতল বস্তু তাপ গ্রহণ করবে, এবং এই তাপের আদান প্রদান ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না দুজনের তাপমাত্রা সমান হয়। তার মানে এই যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে, এই তাপমাত্রাটা এই 100 ডিগ্রি থেকে কমে কমে 50 ডিগ্রি হয়েছে, আবার টি ডিগ্রি থেকে বেড়ে বেড়ে 50 ডিগ্রি হয়েছে। হ্যাঁ কি না? তাই না? 100 ডিগ্রি থেকে কমে কমে 50 হবে, আবার টি থেকে বেড়ে বেড়ে 50 হবে। ক্লিয়ার? এবারে আমাদের এখানটায় ভালো করে বুঝতে হবে অঙ্কটাকে করবো কিভাবে। দেখো এরপরে আমরা অঙ্কটাকে করছি। কি আছে তাহলে? ক্যালোরিমিতি কি বলছে না, উষ্ণ বস্তু তাপ বর্জন করবে। তাই তো? আমি আগে সেটা বের করি, উষ্ণ বস্তু কতটা তাপ বর্জন করবে। অর্থাৎ এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 40 গ্রাম জল আছে, এই জলটা কি পরিমাণ তাপ বর্জন করবে, কি পরিমাণ তাপ বর্জন করবে আমরা এক্ষুনি দেখলাম কি না এমএসটি। তাহলে আমি ধরলাম কি না H1। H1টা কি না উষ্ণ বস্তুর বর্জিত তাপ। এটা কি তাহলে বললাম? উষ্ণ বস্তু যেই পরিমাণ তাপটা বর্জন করবে, বর্জিত তাপ, সেটা সমান কি হচ্ছে তাহলে? M ইন্টু S ইন্টু টি। এম মানে কি? ভর। তার ভর কত ছিল? 40 গ্রাম ছিল। দেখো এই যে 40 গ্রাম উষ্ণ বস্তুর ভর। এস জলের আপেক্ষিক তাপ কত হয়? মনে রাখতে হবে 1 হয়। ঠিক আছে, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, আপেক্ষিক জলের ক্ষেত্রে কত হয়? 1 হয়। আচ্ছা, এরপর হচ্ছে কি টি। টি মানে কি বলছিলাম? টি মানে কিন্তু উষ্ণতা নয়। টি যদি আমরা এখানে 100 ডিগ্রি বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ভুল। টি হচ্ছে উষ্ণতার পরিবর্তন। ওই জলটার উষ্ণতার পরিবর্তন কত হলো? ছিল 100 ডিগ্রি, এখন হয়ে গেছে 50 ডিগ্রি। তাহলে পরিবর্তন কত? 100 মাইনাস 50। তাহলে কি হয়ে গেল আমাদের? 40 ইন্টু 100 মাইনাস 1 মানে 40ই হচ্ছে, 1-এর সঙ্গে 40 গুণ করে 40ই হচ্ছে, তার সঙ্গে গুণ হবে তাহলে কত? 100 মাইনাস 50 মানে হয়ে গেল 50। তাহলে কত হচ্ছে আমার? 2000। তাহলে 2000 ক্যালোরি তাপ আমার উষ্ণ বস্তু বর্জন করে দিয়েছে। ক্যালোরিমিতি কি বলছে? উষ্ণ বস্তু যেই পরিমাণ তাপ বর্জন করবে, শীতল বস্তু ঠিক সেই পরিমাণ তাপই গ্রহণ করবে।
এবার আমরা দেখব শীতল বস্তু কতটা তাপ গ্রহণ করছে। মনে করি H2 তাপ গ্রহণ করছে, মনে করি H2 পরিমাণ তাপ গ্রহণ করছে। সূত্র কি? MST। এম কত এর? শীতল বস্তুর ক্ষেত্রে এম হচ্ছে 150 গ্রাম। এস কত? যেহেতু জল, শীতল জল, অতএব তার আপেক্ষিক তাপ সেম হবে 1 ইন্টু টি, তাপমাত্রার পার্থক্য, কতটা তাপমাত্রা পরিবর্তিত হয়েছে। দেখো এর ছিল কত? টি ডিগ্রি সেন্টিগ্রেড, হয়েছে কত? বেড়ে 50 ডিগ্রি হয়েছে। তাহলে পরিবর্তন কত? বেশি মাইনাস কম, বেশি তাপমাত্রা মাইনাস কম তাপমাত্রা। এখানে বেশি কোনটা, 50 না টি? কি হবে? 50 হবে। কারণ কি? টি থেকে বেড়ে বেড়ে 50 হয়েছে, আর সেদিকে 100 থেকে কমে কমে 50 হয়েছে। এই 50টা হচ্ছে 100 এবং টি এর মাঝামাঝি জায়গায় আছে। সুতরাং সেক্ষেত্রে যখন আমরা পার্থক্য বের করছিলাম, তাপমাত্রার পার্থক্য, তখন হচ্ছিল 100 মাইনাস 50, বেশি হচ্ছে 100, 50 হচ্ছে কম। কিন্তু এক্ষেত্রে কি হবে? 50 মাইনাস টি। বুঝতে পারলে? টি মাইনাস 50 কিন্তু হবে না, এখানে হবে 50 মাইনাস টি। কারণ কি? উষ্ণতার পরিবর্তন কতটা পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, 50 মাইনাস টি। তাহলে কত হচ্ছে আমার এদিকে? না 150 ইন্টু 1 মানে 150, তার সঙ্গে 50 মাইনাস টি। এটা হচ্ছে আমার H2। টি এর মান না জানলে আমি এখানে H2 এর মান ক্যালকুলেট করতে পারবো না। ওটাই তো কাজ, টি এর মানটা ক্যালকুলেট করা। কিন্তু টি এর মানটা ক্যালকুলেট করতে গেলে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, কি? উষ্ণ বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। সুতরাং এই যে পরিমাণ তাপটা এ বর্জন করলো, এ নিশ্চয়ই ঠিক ওই পরিমাণ তাপটাই গ্রহণ করবে। তার মানে কি? তার মানে এই যে লিখছি আমরা 150 ইন্টু 50 মাইনাস টি, এর মানটা অতি অবশ্যই কার সঙ্গে সমান হবে? বর্জিত তাপ 2000 ক্যালোরির সঙ্গে সমান হবে। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 50 মাইনাস টি সমান 2000 ডিভাইড বাই 150। তাহলে কেটে গেল এখানে 5 3 15, 5 40 200। তাহলে কি হলো না 50 মাইনাস টি সমান 40/3। তাহলে টি সমান কত হবে না? দেখো মাইনাস টি সমান, এদিকে লিখছি, এখান থেকে এখানে লিখছি, ঠিক আছে? মাইনাস টি সমান কত হবে তাহলে? না 40/3 মাইনাস 50, বিয়োগ করলে কত হবে না 3, উপরে 40 মাইনাস 150, কত হচ্ছে তাহলে? মাইনাস 110/3, তাই তো? মাইনাস 110/3। তাহলে আমাদের মাইনাস টি সমান মাইনাস 110/3। তাহলে টি সমান কত হবে? 110 ডিভাইড বাই 3। তার মানে কত হচ্ছে? 3 3 9, 10 11 20, 3 6 18, 19 20, মানে এরকম হবে একটা মোটামুটি 36.6 ডিগ্রি সেন্টিগ্রেড। বুঝতে পারলে? 36.6 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল কার তাপমাত্রা? শীতল জলের তাপমাত্রা। বোঝা গেল জিনিসটা? তাহলে এইভাবে কিন্তু আমাদের বর্জিত তাপ সমান গৃহীত তাপ, এরকম আমাদের সমান করে অঙ্কগুলো কিন্তু করতে হবে। ক্লিয়ার? বেশ, এরপরে আমরা দেখব কার্য ও তাপের সম্পর্ক। আমি প্রথমেই বলেছিলাম তাপ হচ্ছে এক প্রকার শক্তি। তার মানে কি? নিশ্চয়ই তাপ দিয়ে আমরা কার্য করতে পারি। উদাহরণ, খুব সহজ একটা উদাহরণ আছে, তোমরা প্রত্যেকেই দেখেছো ভাতের হাঁড়িতে যখন ভাত হয়, যদিও হাঁড়ি দেখতে এমনটা হয় না, ধরে নিচ্ছি এটাই হচ্ছে আমার হাঁড়ি, ঠিক আছে? এটা হচ্ছে কি হাঁড়ির ওপরে ঢাকনা, তাই তো? থাকে তো একটা, ভাত যখন হয় হাঁড়ির ভেতরে ওপর ঢাকনা থাকে একটা। এবার ভেবে দেখো তো, যখন ভাতটা প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়, তার মধ্যে যদি শক্তি সঞ্চিত না হয়, ঢাকনাটা দেখবি একটা সময় না ওঠানামা করে তো, ঢাকনাটা ওঠানামা করে তো, হ্যাঁ কি না? নিশ্চয়ই করে। যখন প্রচণ্ড উত্তাপে যখন ভাতটা ফুটছে ভেতরে, যখন ভাতের জলটা ভেতরে ফুটছে, তখন কি হচ্ছে? দেখবে ঢাকনাটা ওঠানামা করছে। তার মানে কি? কার্য করছে। তার মানে কি? কার্য করছে। তাহলে এটা হচ্ছে আমাদের তাপ দিয়ে বস্তুর কার্য, তাপ থেকে বস্তুর কার্যে আমরা রূপান্তর করতেছি। এরকম অনেক উদাহরণ আছে, ঠিক আছে? তাপ থেকে বস্তুর কার্যে রূপান্তর, আবার কার্য থেকে বস্তুর তাপে রূপান্তর। যেমন কি? আমি কার্য করছি, তাপ উৎপন্ন হবে। এই দেখো হাতে হাত ঘষছি, আমি কি করছি? কার্য করছি। একটু পরে দেখো ভেতর এই তলব, এগুলো কি হচ্ছে? আমাদের হাতের তালু কিন্তু গরম হচ্ছে। তার মানে কি হচ্ছে? এখানে আমি কার্য করছি, তাপ উৎপন্ন হচ্ছে। আর সেক্ষেত্রে কি হচ্ছিল? ভাতের হাঁড়ির ক্ষেত্রে কি হচ্ছিল? আমি তাপ দিচ্ছি, কার্য পাচ্ছি, তাপ দিচ্ছি, কার্য পাচ্ছি।
ঠিক আছে, অতএব মনে রাখতে হবে কার্য এবং তাপ কিন্তু পরস্পর একের সঙ্গে আরেকটার কি খুবই সম্পর্কযুক্ত, খুবই সম্পর্কযুক্ত, এটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। অতএব কার্য এবং তাপ কিন্তু সমতুল্য এবং সম্পর্কযুক্ত। দেখো উদাহরণগুলো আমাদের মনে রাখতে হবে। কার্যের তাপে রূপান্তরিত হওয়ার উদাহরণ, তোমার হাতের তালু দুটি পরস্পর স্পর্শ করে বেশ কয়েকবার জোরে ঘষলে দেখবে হাতের তালু দুটি গরম হয়ে গেছে। এখানে কি হয় না, হাতের ওপর বল প্রয়োগ করে স্মরণ ঘটানোর ফলে কিছু কার্য করা হয়েছে। তাহলে কি করছি আমি, এই যে হাত ঘষছি, যখন আমি ঘষছি মানে কি হচ্ছে, আমার হাতের স্মরণ ঘটছে। আর আমরা জানি কার্য সমান বল ইন্টু স্মরণ, তাই তো? যখনই স্মরণ হচ্ছে মানে কি, আমি কার্য করছি এবং ওই কার্যের ফলে উৎপন্ন হচ্ছে কি, তাপ। তাহলে কি হয়ে গেল, কার্যের তাপে রূপান্তর হয়ে গেল। বুঝতে পারলে? এরপরে হচ্ছে তাপের কার্যে রূপান্তর হওয়ার একটা উদাহরণ। দেখো এই যে একটি ডেকচিতে কিছুটা জল নাও ও মুখটি ঢাকনা দিয়ে বন্ধ করো। ঢাকনা দিয়ে বন্ধ করে দিয়েছি। এবার ডেকচিটিকে একটি জ্বলন্ত উনুনে বা আমাদের গ্যাসে বসিয়ে দাও। কিছুক্ষণ পরে দেখবে কি না, জল যখন ফুটতে শুরু করবে তখন উৎপন্ন বাষ্পের চাপে ডেকচির ঢাকনাটি নড়তে থাকবে, তাই তো? নড়ছে, ওঠানামা করছে। উনুনের তাপে উৎপন্ন জলীয় বাষ্প বল প্রয়োগ করে ডেকচিটির ঢাকনাটিকে নাড়াচ্ছে, অর্থাৎ কার্য সম্পাদিত হচ্ছে। এখানে যে কার্যটা হচ্ছে, কার দ্বারা কার্য হচ্ছে, আমি তাপ দিচ্ছি বলে, তাপ প্রয়োগ করছি বলে ওই তাপটাই কার্যে রূপান্তরিত হয়ে গেছে। বোঝা গেল? অতএব এরকম উদাহরণ কিন্তু আমাদের ভালো করে দুই একটা মনে রাখতে হবে, তাপের কার্যে রূপান্তর এবং কার্যের তাপে রূপান্তর। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম কি কার্য এবং তাপ কিন্তু খুবই ঘন সন্নিবিষ্ট, মানে খুবই সম্পর্কযুক্ত। ঠিক আছে, এবারে বিজ্ঞানী জুল তিনি কি দেখলেন, দেখলেন যে মোটামুটি কার্য আর তাপ তাহলে খুব কাছাকাছি, তাহলে নিশ্চয়ই এদের মধ্যে একটা সম্পর্ক আছে। তখন তিনি এই সমস্ত এক্সাম্পল দেখার পর মোটামুটি তিনি একটি সূত্র দিলেন। কি সূত্র না, কার্য যদি সম্পূর্ণরূপে তাপে কিংবা তাপ যদি সম্পূর্ণরূপে কার্যতে রূপান্তরিত হয় তাহলে কার্য ও রূপান্তরিত তাপ পরস্পরের সঙ্গে সমানুপাতিক। তার মানে কি, তার মানে হচ্ছে যদি আমি কার্যটাকে বেশি করি আমার উৎপন্ন তাপ বেশি হবে। আমি যদি দু হাতের তালুতে অনেকবার অনেকক্ষণ ধরে অনেক জোরে জোরে ঘষতে থাকি তাহলে কি হবে, বেশি তাপ উৎপন্ন হবে। তার মানে কি হলো, আমি কার্য বেশি করছি তাই জন্য আমার তাপটা উৎপন্ন হয়েছে বেশি, তাই তো? আবার বিপরীত প্রশ্ন হতে পারে, বেশি তাপ দেওয়া মানে বেশি কার্য, তাই তো? অতএব বেশি কার্য মানে বেশি তাপ, আর বেশি তাপ মানে বেশি কার্য। একদম সিম্পল জিনিস। বিজ্ঞানী জুল এটাকে তার নামানুসারে জুলের সূত্রটা আমাদের কিন্তু পড়তে হবে। এটা তাহলে কি জুলের সূত্র, তাহলে না কার্য সম্পূর্ণরূপে যদি তাপে রূপান্তরিত হয় কিংবা তাপ যদি সম্পূর্ণরূপে কার্যতে রূপান্তরিত হয় তাহলে কার্য এবং ওই রূপান্তরিত তাপ কি হবে, তাদের মধ্যে সরল সমানুপাতিক একটা সম্পর্ক। বুঝা গেল? তার মানে কি বলতে পারি, যদি আমাদের কার্যকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করি এবং তাপকে যদি আমরা এইচ দ্বারা প্রকাশ করি বলতে পারি কি ডাব্লিউ ভ্যারিজ অ্যাজ এইচ। আর আমরা প্রত্যেকেই জানি এই ভ্যারিজ অ্যাজ একে তোলার জন্য কি প্রয়োজন হয়, একটা ধ্রুবক প্রয়োজন হয়। সেই ধ্রুবকটা কি না জে, জুলের নাম অনুসারে চলে এলো জে, এবং এটাকে বলা হয় কি না যেটা হচ্ছে জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক। যে হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকের নাম কি জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক। মনে থাকবে তাহলে? তাহলে এখানে একদম সিম্পল জিনিস, জুলের সূত্র কি না কার্যকে সম্পূর্ণরূপে তাপে অথবা তাপকে যদি আমি সম্পূর্ণরূপে কার্যে রূপান্তর করতে পারি তাহলে এদের মধ্যে একটি সরল সম্পর্ক রয়েছে। ক্লিয়ার? তার মানে কি হচ্ছে ডাব্লিউ ভ্যারিজ অ্যাজ এইচ বা ডাব্লিউ সমান জে এইচ, যেখানে জে হচ্ছে কি না জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক। যদি আমাদের জুলের সূত্র দেয় তাহলে কিন্তু আমাদের একদম এখান পর্যন্তই লিখতে হবে। আমরা এখান পর্যন্ত লিখে দিলাম, এটা কিন্তু সম্পূর্ণ নয়। ঠিক আছে, এখানে কিন্তু যদি সেরকম পরীক্ষক হয় সে কিন্তু এখানে আমাদের নাম্বার কাটতে পারে। সুতরাং আমরা যাতে নাম্বার একটা নাম্বারও দিয়ে না আসি আমাদের কিন্তু একদম শেষ পর্যন্ত লিখে আসতে হবে। বুঝতে পারলে কি বললাম? তাহলে এটা গেল আমাদের জুলের যান্ত্রিক তুল্যাঙ্ক। এবারে এই যান্ত্রিক তুল্যাঙ্কের সম্পর্কে একটু জেনে নিই। প্রথমত এই যান্ত্রিক তুল্যাঙ্কের একক কি হবে, সিজিএস একক এবং এসআই একক কি হবে সেটা আমরা দেখে নেব। দেখো
তার মানে কি পেলাম আমরা, ডাব্লিউ সমান জে এইচ। তাহলে জে সমান কি, ডাব্লিউ বাই এইচ, ডাব্লিউ বাই এইচ, হ্যাঁ কি না, ডাব্লিউ বাই এইচ। আচ্ছা ডাব্লিউর একক কি সিজিএস এ, ডাব্লিউ মানে কি কার্য, কার্যের একক কি আমরা প্রত্যেকেই জানি আর্গ, আর এইচ কি তাপ, তাপের সিজিএস একক কি তাহলে ক্যালোরি, তাহলে সিজিএস একক কি হবে আর্গ পার ক্যালোরি। বোঝা গেল? এইবারে যদি আমরা চলে আসি এসআই পদ্ধতি, তখন কিন্তু ডাব্লিউর একক কি হয় জুল, এইচ এর একক কি হয়, তাপের একক কি হয় জুল, তাই জুল পার জুল কি হবে 1। সেই জন্য যান্ত্রিক তুল্যাঙ্কের এসআই পদ্ধতিতে কোনো একক নেই, কারণ কি দুজনেরই একক সেম, কার্যের একক জুল এসআইতে, আবার তাপের একক এসআইতে জুল, কিন্তু সিজিএস এ আর্গ এবং ক্যালোরি। তাহলে আমরা এককটা জানতে পারলাম, এসআই এ কোনো একক নেই, সিজিএস এ একক হচ্ছে আর্গ পার ক্যালোরি। এরপরে আমাদের মনে রাখতে হবে যে এর মানটা, এসআইতে এর মান হয় 1, সিজিএস এর মান হবে কত, এটা আমাদের মনে রাখতে হবে 4.2 × 10⁷ আর্গ। ঠিক আছে, সরি আর্গ নয়, আর্গ পার ক্যালোরি। ওকে, বুঝতে পারলে? তাহলে আমাদের এসআই পদ্ধতিতে যে এর মান হচ্ছে 1, সিজিএস পদ্ধতিতে আমাদের যে এর মান হচ্ছে 4.2 × 10⁷। এসআইতে আমাদের কোনো একক নেই, সিজিএস এ আমাদের একক কি হচ্ছে আর্গ পার ক্যালোরি। ওকে, আজকে তোমাদের ক্লাসটা এখান পর্যন্তই। তবে যাওয়ার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে যাই। এই যে আমরা পড়ছি তাপ চ্যাপ্টারটা, তোমরা জানো এই আমাদের ভূপৃষ্ঠে বা আমাদের পৃথিবীতে এখনো পর্যন্ত সর্বাধিক তাপমাত্রা কোথায় হয়েছিল এবং কত ডিগ্রি হয়েছিল? এবং যদি উল্টোটা বলি, শীতল কোথায় এবং কত ডিগ্রি সব থেকে শীতল হয়েছিল? তাহলে মনে রেখো যে আমাদের ক্যালিফোর্নিয়াতে সব থেকে বেশি তাপমাত্রার রেকর্ড পাওয়া গেছে কত ডিগ্রি না 56.7 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আন্টার্কটিকার ভস্তক স্টেশনে সব থেকে কম তাপমাত্রার রেকর্ড পাওয়া গেছে কত -89.2 ডিগ্রি সেন্টিগ্রেড। চলো আজকে তোমাদের ক্লাসটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিকস নিয়ে।